আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী কাছে ও দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে আমি খুবই ভিন্ন ধর্মী একটি আলোচনা সাজিয়েছি। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবীন আলেমদের মিডিয়াতে বেশি আসা কেন উচিত। এই বিষয়ের উপরে আমি দু একটি কথা বলবো, অল্প সময়েই শেষ করবো ইনশাল্লাহ। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আমার আলোচনার ভিতরে যদি কোনো পয়েন্ট ছুটে যায়, যদি আপনাদের মনে হয় যে আরো কোনো বিষয় অ্যাড করা দরকার বা ভিন্ন আরো একটি এপিসোড আসা দরকার, তাহলে আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ। আপনাদের সেই মন্তব্যকে মূল্যায়ন করা হবে, বা আমার কোনো বিষয় যদি আপনারা ডিসএগ্রি করেন, দ্বিমত পোষণ করেন, সেটা আপনারা কমেন্টে জানাতে পারবেন। তো আমি মূলত আজকে এই বিষয়টা কেন সাজালাম, কয়েকদিন আগেই আমাদের শেষ হলো 21শে বইমেলা বাংলা একাডেমির। সেই 21শে বইমেলা আমরা এবছর একটি দুর্ঘটনা দেখেছি। যে দুর্ঘটনাটা মূলত তসলিমা নাসরিনের একটি বইকে কেন্দ্র করে, চুম্বন নামে তার একটি বই, যে বইয়ের নামটাই আসলে অশ্লীলের মতোই, এবং তার ভিতরে কি আছে সেগুলি আমাদের একেবারেই অনুমেয়। যে তিনি যেই ধরনের লেখক, তার রুচি রসনা যেরকম, তাতে তার ভিতরে কি থাকবে সেটা আমরা সকলেই মোটামুটি আইডিয়া করতে পারি। তো সেই বইটি যখন বাজারজাত করা হলো, এই বইটি বাজারজাত করার জন্য বাংলা একাডেমির অনুমোদন ছিল কিনা সেটাও আমরা জানি না। তাছাড়া তসলিমা নাসরিন একজন বিতর্কিত লেখিকা, একজন নাস্তিক, এবং ইসলামকে প্রচণ্ড আঘাত করে তিনি কথা বলেন। সব জায়গায় তিনি জিহাদি খুঁজে পান, বা এই ধরনের, যেমন বাংলাদেশ বর্তমান জিহাদিদের দখলে, এমনকি ইউনূস সরকারকেও তিনি জিহাদি সরকার বলে অভিহিত করতেছেন। এমন একজন ন্যারো মাইন্ডের মহিলা, ন্যারো মাইন্ডের মানুষ, তার বই বাংলা একাডেমির মতো জায়গায় প্রকাশিত হবে, এবং সেটাও এই 25-এর গণঅভ্যুত্থান পরবর্তী, 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী, সেটা কোনোভাবেই আসলে আমাদের কাম্য ছিল না। সেই বইটি যখন বাজারে আসলো বা বিক্রয় কেন্দ্রে, বিক্রয় স্টলে সেটা বিক্রি করতেছিল, তখন কিছু তৌহিদি জনতা নামে, বা কিছু সহজ সারা ভাবে বললে মাদ্রাসার কিছু আলেম, তালিবুল আলিম, তারা সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে যে আপনারা এই বই কেন বিক্রি করতেছেন। তো তিনি স্বভাবতই ওখানে যারা উপস্থিত ছিলেন স্বাভাবিকভাবে উত্তর দিতে পারতেন, পরিস্থিতি সুন্দর রাখতে পারতেন, কিন্তু তিনি বিষয়টা আগের থেকেই বিভিন্ন পোস্টের মাধ্যমে ফেসবুক গরম করতেছিলেন, যে পারলে এই সেই বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে তিনি এদেরকে উত্তেজিত করতেছিলেন। সর্বশেষ ওই দিনের ঘটনায় মূলত যখন এই উত্তপ্ত ঘটনা বা পরিস্থিতি তৈরি হয়, শুরুতে কিন্তু এই প্রকাশক ওখানে ছিলেন না, ভব, তিনি সেখানে ছিলেন না। ববর কাছে ফোন দেওয়ার পরে তিনি একেবারে বিমানে উড়ে আসার মতো উড়ে আসেন, এই কথাটা তিনি একটি টকশোতে বলেছেন। তিনি সেখানে উড়ে আসার পরে এরপরে তিনি সেখানে জয় বাংলা স্লোগান দেন, এবং এই মাদ্রাসা ছাত্রদের গায়ে, মুখে, চেহারায় দুইটো থাপ্পড় মারেন, যেটা সবচাইতে বড় অপরাধ তিনি করেছিলেন। সেই অপরাধের শাস্তি আদৌ হয়েছে কিনা, বা তার কোনো পদক্ষেপ রাষ্ট্র নিয়েছে কিনা, সেই বিষয়টা আমরা জানি না। তো এই ঘটনার পরে আমরা বাংলাদেশের যতগুলি মিডিয়া, প্রথম সারির যতগুলি মিডিয়া, সব মিডিয়াতে একচেটিয়া একটা নিউজ আমরা দেখলাম যে সব্যসাচীর স্টলে হামলা, ভাঙচুর, অথচ কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। পরবর্তীতে আমি সেই বিষয় নিয়ে একটি নিউজ করেছি। আমি নিজে সেখানে উপস্থিত হয়ে পার্শ্ববর্তী যে স্টলগুলি রয়েছে তাদের সাক্ষাৎকার নিয়েছি, সকলের সাথে কথা বলেছি। সকলের বক্তব্য একটাই, যে এখানে মূলত হামলা ভাঙচুরের মতো কোনো ঘটনা ঘটেনি। একটি বইকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে, এবং পরিস্থিতি ভিন্ন রকম হওয়ার পরেই প্রশাসন স্টলকে বন্ধ ঘোষণা করেছে। এতটুকুই বা শেষ, এর থেকে আর বেশি কিছু ঘটেনি। তো মূলত ইসলামী মাইন্ডের মিডিয়া কম থাকার কারণে বাংলাদেশের সকল মিডিয়া যেহেতু ইসলাম বিদ্বেষী, এক মানে আপনি স্পষ্ট বলে দিতে পারেন, এটা কোনো ডাক ঢাক করার দরকার নেই। আপনি প্রথম সারির যতগুলি মিডিয়া আছে, দুই একটা হাতে গোনা ছাড়া বাকি সকল মিডিয়াকে আপনি বলে দিতে পারেন যে এরা ইসলাম বিদ্বেষী। একটা হচ্ছে নিরপেক্ষ, বা কোনো ধর্মকেই তারা প্রাধান্য দেন না, কিন্তু তা না, তারা ইসলামকে ডিমোরালাইজ করার জন্য, ইসলামকে ডাউন করার জন্য যত যা কিছু করার, এবং ইসলামপন্থীদেরকে একেবারে অবদমন করার জন্য তারা যেভাবে নাটক সাজানো সব তারা সাজাতে পারে। তো ঠিক এই নিউজটা আমরা সেভাবেই কাভারেজ দেখেছি, যে সব্যসাচী স্টলে হামলা এবং ভাঙচুর, এভাবেই শিরোনাম করে প্রত্যেকটা মিডিয়া। আর বাংলাদেশের মিডিয়াগুলি তো ব্যাঙ্গের ছাতার মতো, সকল মিডিয়ার একটি বিষয় যে তারা যখন কথা বলে, একটা মিডিয়া যখন শিরোনাম করে, সকল মিডিয়া সেটা কপি এবং পেস্ট করে থাকে। অন্য কোনো বিষয় তাদের কোনো পায় না, নতুন কোনো তথ্য তারা উদ্ঘাটন করবে, নতুন কোনো সংবাদ পরিবেশন করবে, সেটা তারা পায় না। বরং তারা
একটা ঘটনাকে কপি এবং পেস্ট করে তারপরে তারা সেটা চালিয়ে দেয়। এটাই হচ্ছে বাংলাদেশের হলুদ মিডিয়াতে সবচেয়ে বড় একটি সমস্যা। দ্বিতীয় যে ঘটনাটা আমরা দেখলাম, বিড়ি খাওয়াকে কেন্দ্র করে বা সিগারেট খাওয়াকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা গত 3 দিন আগে আমাদের বাংলাদেশে ঘটেছে। মোহাম্মদপুরের লালমাটি এলাকায় দুটো মেয়ে টং দোকানে বা চার দোকানে, এক হাতে চা আর এক হাতে সিগারেট, তারা চা খাচ্ছে, সিগারেট খাইতেছে। এমন অবস্থায় সেখান দিয়ে কিছু মানুষ যাচ্ছিল, তাদেরকে হয়তো এই সিগারেট খাওয়া মেয়েদেরকে, এটা বাংলাদেশের পরিস্থিতিতে স্বভাবতই অভ্যস্ত না, কেউ এটা দেখতে পারে না বা কেউ এটা দেখে নাই কখনো, এভাবে তারা দেখে অভ্যস্ত নয়। এই কারণে হয়তো প্রশ্ন করেছে যে এই মেয়ে তোমরা সিগারেট খাও। তো মুরব্বী যারা, তারা যে কাউকে কিছু বলতেই পারে, এটা স্বাভাবিক, একেবারেই স্বাভাবিক। যেগুলি দৃষ্টিকটু সেগুলি তারা বলাটা, এই রাইটটা বোধহয় বাংলাদেশে এখনো আছে। আমরা গ্রামে গঞ্জে দেখি কোনো একটা ছেলে মেয়ে কিছু একটা অকারেন্স করতে গেলে তার মুরব্বী চাচা হোক, দাদা হোক, নানা হোক, দূর সম্পর্কের, তারা সেটাকে করে প্রতিবাদ করে বা তাদেরকে হুমকি ধমকি দেয়। আমরা ছোটবেলায় দেখলাম যে আমরা যখন ওই মার্বল খেলা করতো পোলাপান, তো আমার চাচা ছিল, সে যখন আসতো সব পোলাপান ছিটতে পিটতে দৌড় দিত, কারণ তাকে ভয় পাইতো। এইটাই আসলে আমাদের সংস্কৃতি। তো এই সংস্কৃতির হিসেবে হয়তো সেখানে মেয়েদেরকে বলেছে যে এই মেয়ে তোমরা সিগারেট খাচ্ছ কেন। তখন ওই মেয়েরা কি করেছে, তাদের হাতে থাকা চা ওনাদেরকে ফিক্কা মেরেছে। যখন তাদের হাতে চা থাকা চাটা ওনারা ফিক্কা মেরেছেন, স্বভাবতই পরিস্থিতি পাল্টে গেছে। ওখানে যারা দর্শক আরো যারা ছিল, আশেপাশে যারা ছিল, তারা বিষয়টা ভালোভাবে নেয়নি। তখন তাদের উপরে আক্রমণটা এসেছে এবং একটা বিধিকিস্তি একটা ঘটনা ঘটেছে। এটা হচ্ছে মানে বিস্তারিত ঘটনাটা যদি আপনি সংক্ষেপে বলতে যাই, এভাবেই বলা যায়। এই ঘটনাটাকে দেখেন, আমাদের বাংলাদেশের কোন মিডিয়া এই চা যে তাদের উপরে ফিকে মেরেছে বা তাদেরও এখানে কোনো দোষ আছে, এই বিষয়টা কেউ প্রচার করতেছে না, কেউ প্রকাশ করতেছে না। বরং প্রকাশ করতেছে এখানেও মব হয়েছে, মেয়েদেরকে হেনস্থা করেছে, মেয়েদেরকে জামা ছিঁড়েছে। এরপরে 10 জন 12 জন একেবারে অভদ্র অসভ্য কিছু মেয়ে, যাদের কারো কারো মাথায় টিপ, জামা দেখে কাউকে চেনা যাচ্ছে না যে তিনি আসলে ছেলে না মেয়ে, এরকম কিছু অসভ্য কিছু মেয়ে, তারা কি করতেছে, মিছিল মিটিং করতেছে। আর এই মিছিল মিটিং গুলি প্রত্যেকটা মিডিয়াতে কভারেজ করতেছে। এটাই হচ্ছে আমাদের হলুদ সাংবাদিকতার বড় আর একটা প্রমাণ, যে ইসলাম বিদ্বেষী যে কোনো বিষয় তারা যখন দেখে তখন সেটাকে খুব বেশি প্রাধান্য দেয়, সেটাকে প্রমোট করে। আর যেখানে ইসলামের কোনো খবর দেখবে সেটাকে একেবারেই তারা ডিমোরালাইজ করে বা একেবারেই সেটা চুপসে যায়। তৃতীয়ত দেখেন আমাদের শাপলা চত্বরের ঘটনাটা। শাপলা চত্বরকে কেন্দ্র করে যে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, ওই সময় তো নয়, এখন অবধি কোনো মিডিয়া সেইটাকে খুব বেশি প্রাধান্য দিয়ে এটার উপরে কোনো টকশো করেছে বা কোনো অনুসন্ধানী রিপোর্ট করেছে বা কোনো তাদের তথ্যে থাকা যে রিপোর্টগুলি, সেই রিপোর্টগুলি তারা প্রকাশ করেছে এমন তথ্য কেউ দেখাতে পারবে না। এটাই হচ্ছে হলুদ সাংবাদিকতা। 4 নম্বরে, এই 5ই আগস্টের পরে দেখবেন একটা কলেজকে একেবারে ভেঙে চুরে একেবারে নাস্তানাবুদ করে ফেলেছে। কোটি কোটি টাকা সেখানে নষ্ট করেছে, ল্যাপটপ, কম্পিউটার যা কিছু ছিল সব সেখান থেকে লুট করে নিয়ে গেছে, এসি সহ। তো এই যে একটা বড় ধরনের একটা ঘটনা ঘটেছে, সেটাকে কেউ মব বলে না। এরপরে আপনার সিটি কলেজ, ঢাকা কলেজে নিয়মিতভাবে গ্যাঞ্জাম হচ্ছে, রণাঙ্গনে পরিণত হচ্ছে সেখানে 2 দিন পর পর, সেটাকে কেউ মব বলছে না। ধানমন্ডি 32 ভাঙ্গা হয়েছে, আওয়ামী লীগের অনেক নেতাদের বাড়ি ঘর ভাঙচুর হয়েছে, সেটাকে কেউ মব বলছে না। মব বলছে কোথায়, যদি কোনো একটা মাদ্রাসার পাশে হয়তো মেয়েদের খেলার আয়োজন করতে গেছে, হয়তো সেইখানের কোনো জনগণ বা তাওহিদি জনতার ব্যানারে তারা সেটাকে প্রতিবাদ করেছে, এটাকে মব বলতেছে। বা কোনো একটা মাদ্রাসার, মহিলা মাদ্রাসার পাশে একটি স্টল, কোনো একটা স্টল সেখানে উদ্বোধন করবে, সেখানে পরিমণি বা কোনো একজন নায়িকা যাবেন, সেটাকে হয়তো তারা বাধা দিছে বা একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাকে তারা মব বলতেছে। তার মানে মব হচ্ছে যেগুলি আলেম ওলামারা করতেছে, যেগুলি তৌহিদি জনতা করতেছে, সেটা মব। আর সাধারণ জনগণ যেটা করতেছে বা ছাত্র জনতা যেটা করতেছে সেটা মব নাই। এটাই হচ্ছে হলুদ সাংবাদিকতা। তো এই হলুদ সাংবাদিকতা যদি রুখতে চাই আমাদের, অবশ্যই আমাদের ভালো সুন্দর মন মানসিকতা সম্পন্ন, দিন প্রিয়, ইসলাম প্রিয়, ইসলামকে ধারণ করেন বিশেষত আলেম এবং তলেবুল ইলম, এরকম একজাক্ট তরুণ আমাদের দরকার, যারা মিডিয়াতে কাজ করবেন এবং ব্যাপক আকারে কাজ করবেন, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় তারা তুলে ধরবেন সমাজের। এভাবেই আমরা এগিয়ে যাব এবং আমাদের যে কালচার সেটা আমরা প্রতিষ্ঠিত করব এবং আমাদের যেই অধিকার, সেই অধিকার আমরা আদায় করে নিব।
এভাবেই যদি আমরা করতে পারি, এক সময় দেখা যাবে এই প্রথম আলো বা ডেইলি স্টার এগুলি মাইর খেয়ে যাবে। আমরা তখন আমাদের গর্বের সাথে বা দম্ভের সাথে আমাদের প্রকাশনাগুলি সামনে আনতে পারবো। যদি আমরা এগুলি না করতে পারি, তাহলে সারা জীবন ওদের আন্ডারেই আমাদের থাকতে হবে, ওদের কথাই আমাদের শুনতে হবে, আমাদের কথা কেউ প্রচার করবে না, প্রকাশিত হবে না, এটাই হচ্ছে স্বাভাবিক। অতএব আজকে আমি সকল আলেম, তলিবুল ইলম যারা আছেন, উদীয়মান যারা আছেন, তরুণ যারা আছেন, তাদেরকে আমি আহ্বান করব, আপনারা বেশি বেশি এই মিডিয়া নিয়ে কাজ করেন, মিডিয়াতে বেশি বেশি আপনারা মিডিয়াকে প্রাধান্য দেন, বিভিন্ন ধরনের ডকুমেন্টারি এভিডেন্স নিয়ে আপনারা কথা বলেন এবং বিভিন্ন প্রোগ্রাম তৈরি করেন। এভাবেই আমাদের তরুণ সমাজ জেগে উঠুক, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।